লেখিকা মুনমুন রায়ের নিজের মতো। হাতের উপন্যাসের দিকে চোখ রেখে কিছুটা শক্ত গলায় তমালিকা বলল, আমি যাব না। আমাকে এসবের মধ্যে টানিস না। আজকাল কোথাও যেতে ইচ্ছে করে না আমার। আমাকে আমার হালে ছেড়ে দে। বৃন্দা কিছুটা অবাক হয়ে মায়ের দিকে তাকালো। আজকাল মায়ের এই জিনিসগুলো একদমই মেনে নিতে পারছে না সে। তবে মা একেবারে রাজি হবে না এটা সে জানতই, কিন্তু মুখের ওপর সরাসরি না করে দেবে এটা ভাবেনি। বলল, আগে থেকেই না করছো কেন? না যাওয়ার কিছু নেই। যাবে না কেন? বৃন্দার কথার উত্তর দিল না তমালিকা। জানলার পর্দা সরিয়ে আকাশের দিকে তাকালো। আবারও বলল, আমি যাব না। আমাকে জড়াস না সব কিছুর মধ্যে। কিছুটা অধৈর্য এখন বৃন্দা অসহায় গলায় বলল, যাব না যাব না একই কথা ভাঙা রেকর্ডের মতো বলে যাচ্ছ কেন? নিজের সিঙ্গেল এই খাটে শুয়ে পছন্দের বই পড়া তমালিকার সবচাইতে বেশি পছন্দের। নিজের সঙ্গে এই সময়টা উপভোগ করে সে। মেয়ের সঙ্গে নির্দিষ্ট এই বিয়ে বাড়ির ব্যাপারটা নিয়ে আলোচনা করার একেবারে ইচ্ছা নেই তার। কিন্তু কথা বলতেই হবে, এড়িয়ে যেতে পারবে না। দুদিনের জন্য বাপের বাড়িতে এসেছে মেয়ে। খামোখা খামোখা তর্ক বিতর্ক করলে মন খারাপ হবে মেয়েটার। ঠিক এই সময়ে বৃন্দা আবার বলে উঠল, আমার শ্বশুর শাশুড়ি বারবার যেতে বলছেন তোমাকে। না গেলে খুব খারাপ দেখাবে। আমার কথাটাও একটু ভাবো। ওখানে তো মাত্র 5 দিন থাকতে হবে। তারপরে তো সবাই একসঙ্গে পাড়ে আসবো। এর আগেও তমালিকা বলেছিল বৃন্দার শ্বশুর বাড়ির এই অনুষ্ঠানে যেতে পারবে না সে। এখন আর অন্যের বাড়িতে গিয়ে রাত্রে থাকার কথা ভাবতেই পারে না সে। নিজের এই বিছানা ছাড়া কোথাও কমফোর্টেবল নয়। বিছানার গদির একটু এদিক ওদিক কিছু হলেই কোমরের ব্যথাটা বাড়ে। তাছাড়া ঘুম আসে না সব জায়গায়। খাওয়া দাওয়ার বাজবিচারও অনেক রকম। ওষুধপত্র সব কিছু সামলে এখন আর কোথাও ভালো লাগে না যেতে। কিন্তু জেদ করছে বৃন্দা। একটা ব্যাপার নিয়ে বারবার এত জেদ করছে বলে বিরক্ত লাগছে তমালিকার। এবার হাতের উপন্যাসটা বন্ধ করে পাশে সরিয়ে রাখল তমালিকা। এইবার পিঠ টান করে বিছানায় শুয়ে পড়ল। চোখ থেকে চশমা খুলে জানালার ওপর রাখল। তারপর কপালের উপর ডান হাতটা রেখে যতটা সম্ভব স্বাভাবিক গলায় বলল, শাশুড়িকে বুঝিয়ে বলবি মায়ের শরীর ভালো না। এতে সমস্যা কোথায়? ক্ষোভের গলায় বৃন্দা বলল, আমার একমাত্র ননদের বিয়ে মা। আমার শ্বশুর মশাই জলপাইগুড়ি থেকে এখানে এসে নিজে হাতে কার্ড দিয়ে তোমাকে নেমন্তন্ন করে গেছে। তুমি না গেলে ব্যাপারটা কতটা খারাপ হবে বলো তো? আর তাছাড়া সত্যি তো তোমার শরীর ততটাও খারাপ নয়। কেন খামোখা মিথ্যে বলবো? বৃন্দার কথার যুক্তি হয়তো আছে, কিন্তু 50 জন প্রায় অচেনা লোকের সঙ্গে হই হই করে বিয়ে বাড়িতে যাবার মানসিকতা এমনিতেই কখনো কোনো দিন ছিল না তার। এখন তো একদমই নেই। বয়স হয়ে গেছে। সকলের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা কমে গেছে। লোকের কথা খারাপ লাগলে মুখের ওপর না বলতে পারে না এখন। সব কথায় মিষ্টি হেসে জবাব দেওয়ার ধৈর্য নেই এখন তার। এবার কিছুটা বিরক্ত গলায় তমালিকা বলল, আমি যখন যেতে চাইছি না তখন জোর করছিস কেন? কেন এত জেদ করছিস? বৃন্দা মুখিয়েছিল কিছু বলার জন্য, সঙ্গে সঙ্গে উত্তর দিল, কারণ এটাতে আমার সম্মান জড়িয়ে আছে মা। আমার বড় জায়ের বাপের বাড়ি থেকে অন্তত 7 থেকে 8 জন লোক আসছে। কে কোথায় থাকবে সব ঠিক করে রেখেছেন আমার শ্বশুর মশাই। পাশের একটা গোটা বাড়ি ভাড়া করা হয়েছে। আমার বাপের বাড়ি বলতে তুমি আর দিদি। দিদিরা 3 জনেই যাবে। দিদির শাশুড়িও যাবে বলেছে। এখন তুমিও যদি না যাও তাহলে কি করে হবে? এবার খানিকক্ষণ চুপ করে থেকে মনে মনে নিজেকেই নিজে শান্ত হতে বলল তমালিকা। কারোর মেয়েকে সে বলতে পারবে না যে এখন কে কি ভাবছে তা নিয়ে তমালিকার মাথা ঘামায় না। এই 75 বছর বয়সে সে শুধু নিজের কথা ভাবে। বৃন্দার বাবা বেঁচে থাকলে হয়তো তমালিকাকে বুঝতে পারত, কিন্তু মেয়েরা তাকে বোঝে না। বৃন্দার বাবা মারা যাওয়ার পর এই 5 বছরে নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছে তমালিকা।
এখন নিজের জগতে অনেক কমফোর্টেবল সে। স্কুলে চাকরি করার সুবাদে সারা জীবন ছাত্রছাত্রীদের শাসন করে এসেছে সে, তাতেই অভ্যস্ত তমালিকা। অন্য কারোর শাসন মেনে নেওয়ার অভ্যেস একেবারেই নেই। অনিয়ম, যুক্তিহীন আলোচনা, অকারণ অপ্রাসঙ্গিক কথার সঙ্গে মানিয়ে নিতে পারে না সে। তাই নিজেকে গোটা সমাজ সংসার থেকে অনেকটাই গুটিয়ে রেখেছে। বৃন্দা তাকিয়ে আছে। শান্ত গলায় এবার তমালিকা বলল, তোর শ্বশুর বাড়ির সবাই জানেন আমার বয়স হয়েছে। বলে দিবি এতটাই অসুস্থ যে আসতে পারেনি। এবার রেগে গেল বৃন্দা। বিরক্তি নিয়ে বলল, তুমি বরাবরই অসামাজিক। আমি আগেও দেখেছি। বড় মামার বাড়ি ছাড়া তুমি কখনো কারো বাড়িতে যেতে চাওনি। দিদা মারা যাবার পর সেই বড় মামার বাড়ি যাওয়াও তুমি কমিয়ে দিয়েছ। বড় মামি, ছোট মামি, সবার সাথে তোমার কোনো না কোনো ব্যাপার নিয়ে গন্ডগোল লেগে আছে। বড় পিসির সঙ্গে কি একটা ব্যাপার নিয়ে তর্ক হলো, তারপর থেকে বড় পিসিকে আর ফোন করো না। বড় পিসি ফোন করলেও তুমি এড়িয়ে যাও। এটা তো ঠিক না মা। বাবা থাকলে তোমাকে বোঝাতো, তবু বুঝতে। এখন তোমাকে বোঝানোর মতো লোক নেই। সবার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে এভাবে কি বেঁচে থাকা যায় মা? বৃন্দা ননদের বিয়েতে না যেতে যাওয়ার জন্য এই কথাগুলো কেন আসবে বুঝতে পারল না তমালিকা। এই কথাগুলোর উত্তর দিলে এই তর্কটা ঝগড়ায় পরিণত হবে। তমালিকা চুপ করে রইল। বৃন্দা কয়েক মিনিট চুপ করে যেন অপেক্ষা করল তমালিকার উত্তরের। তারপর আবার বলে উঠল, এখন তোমার বয়স হয়ে গেছে, এখন তো একটু অ্যাডজাস্ট করো। এমন কোনো লোক নেই যে যাবে না, একমাত্র তুমি ছাড়া। সৌম্যকে আমি কি বলবো? সৌম্যর একমাত্র বোনের বিয়ে তুমি স্বেচ্ছায় যেতে চাইছো না, এমনি অকারণ, ভালো লাগছে না বলে। এটা আমি সৌম্যকে কি করে বোঝাবো মা? এক নাগাড়ে এতগুলো কথা বলে চুপ করে গেল বৃন্দা। তমালিকা অবাক হয়ে গেল এটা দেখে যে শান্ত হয়ে ঠান্ডা মাথায় একবারও তার সাথে আলোচনায় এলো না বৃন্দা। ননদের বিয়ে, তমালিকা আপত্তি করছে, এতেই রেগে গেল সে। বৃন্দার ভেতরে একটা জেদ কাজ করছে যেন। তমালিকার বয়স এখন ৭৫, স্বভাবে সামান্য গম্ভীর। তমালিকা কোনোদিন আত্মীয় স্বজন পরিবেষ্টিত হয়ে থাকেনি। সামাজিকতা, লোকলৌকিকতা, জোর করে সম্পর্ক রাখা, বিজয়াতে মিষ্টি নিয়ে আত্মীয়ের বাড়ি দেখা করতে যাওয়া, এসব বরাবর এড়িয়ে এসেছে সে। কখনো কোনোদিন অসুবিধে হয়নি। মেয়েদের মানুষ করতে কষ্ট হয়নি। সামাজিক নয় বলে সে একঘরে হয়ে আছে, অপরাধ করছে, এমন ফিলিংস কোনো দিনও হয়নি তার। ভাস্করদের ছোট পরিবারে ভাস্করের মায়ের সাথেও তমালিকার সম্পর্ক ছিল ভালো। ভাস্কর মারা গেছে ৫ বছর হলো। মাইন্ড সেটিং বলে একটা কথা হয়, যেখানে নিজের সঙ্গে নিজের মিটিং করে ঠিক করে নিতে হয় আমি আগামী বছরগুলো বাঁচব কোন প্রকল্পের সঙ্গে। এই জায়গায় তমালিকার কোনো কনফিউশন নেই। ২ মেয়েরই বিয়ে হয়ে গেছে অনেক আগেই। দুজনেই হ্যাপিলি ম্যারিড লাইফ যাপন করছে। তাদের প্রতি কোনো এক্সপেকটেশন নেই তমালিকার। কিন্তু অদ্ভুত ব্যাপার, বৃদ্ধ মায়ের প্রতি হাজারো এক্সপেকটেশন এই ২ মেয়ের। মা, কেন দেরি করে উঠছো? কেন এত রাত অবধি টিভি দেখছো? কেন সকালে মর্নিং ওয়াক করতে বেরোচ্ছ না? কেন টাইমে টাইমে ওষুধ খাচ্ছ না? বাবা নেই, আমরা নেই, তাহলেও কেন এত বড় একটা বাড়িতে তুমি একা থাকছো? কতবার বলেছি ফ্ল্যাট কিনে নাও, সব ব্যবস্থা করে দিচ্ছি। সামনের মাসে আমরা পুরী যাব, আমাদের সঙ্গে চলো। তোমার জন্য এই শাড়িটা এনেছি, অষ্টমীর দিন এটাই কিন্তু পরবে। আরও আছে, এমনও হাজারো ডিমান্ড। তমালিকা জানে একে ভালোবাসা বলে। তমালিকাও ভালোবাসে মেয়েদের, কিন্তু কখনো তাদের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করে না। তারা কি ড্রেস পরবে, তারা কোথায় থাকবে, তারা কি খাবে, তারা কোথায় যাবে, কোনো ব্যাপারে ইন্টারফেয়ার করে না। আসলে ভালোবাসাতেও যে স্পেস রাখতে হয় সেটা কিভাবে বোঝাবে মেয়েদের? বৃদ্ধা মা মানেই তাকে শাসন করা যায়, কিন্তু এমনটা নয়। এই কথাটা কড়াভাবে না বললে মেয়েরা বুঝবে না। তমালিকা চুপ করে আছে দেখে বৃন্দা ডাকলো। একই রকম বিরক্ত নিয়ে বলল, তাহলে কি ঠিক করলে মা? জেদ করো না, টিকিট কাটা হয়ে গেছে, তুমি আমাদের সঙ্গে যাচ্ছ। তোমাকে তো বললাম খরচের কোনো ব্যাপারে ভাবতে হবে না। আমি জানি খরচের ব্যাপার তুমি ভাবছো না, তবু বললাম। আর সোনার জিনিস দিতে হবে, তুমি নিজে থেকে কিছু বলছো না, তাই আমিই বললাম। একটা আংটি বা কানের দুল আমি কিনে নিয়ে আসবো, তুমি অনলাইনে আমাকে টাকাটা পাঠিয়ে দিও।
প্রসঙ্গ কিছুটা হলেও পাল্টালো, স্বস্তি পেল তমালিকা। মেয়ের সঙ্গে ঝগড়া বিতর্কে অশান্তি হয় তার, আজকাল নিজের প্রতি আত্মবিশ্বাস কমে গেছে। সত্যি হয়তো তার মানিয়ে নেওয়ার ক্ষমতাই হয়তো কম। তাই এবার শান্ত গলায় তমালিকা বলল, আমার কাছে 3টে সোনার দুল আছে, তুই দেখে নিস। আলমারি লকারে আছে, খুলে দেখ। ওগুলো একদম নতুন, তোর সাধে ছোট পিসি দিয়েছিল, মনে নেই? তুই কিছুতেই নিয়ে গেলি না এখান থেকে। কতবার বলেছি। সঙ্গে সঙ্গে মুখ বিকৃত করে বৃন্দা বলল, এ মা, ওইসব ডিজাইন চলবে না মা, আমার শ্বশুর বাড়িতে তোমার একটা জায়গা আছে। আমি বললাম তো, আমি নিজে পছন্দ করে কিনে নিয়ে আসব। আর তুমি ওই 3টে দুল আর রেখো না, তোমার যা খুচরো সোনার জিনিস আছে আমাকে দিয়ে দিও, আমি কিছু একটা বানিয়ে নেব, মানে আমি বা দিদি যেই হোক, আমি বলছি না যে আমিই নেব। তমালিকার মনে হলো একবার বললে হয় যে আমার কাছে যা আছে আমি তাই দেব, নতুন করে দুল বানিয়ে দিতে পারবো না। কিন্তু বলতে পারলো না। মনে মনে ভাবলেও মুখে কথাটা বলা অত সহজ হলো না, তাই চুপ করে রইল। টাকার অভাব তমালিকার নেই, পেনশনের টাকায় দিব্যি চলে যায় তার, কিন্তু অযথা খরচ একেবারেই অপছন্দ। এবার বৃন্দা উঠে দাঁড়িয়ে পড়ল, বলল, ভেবেছিলাম কালকে যাব, কিন্তু তুমি যে আরম্ভ করেছো আমার বিরক্ত লাগছে, এখানে থাকতে ইচ্ছে করছে না আর, বেরিয়ে যাচ্ছি তাই। কালকে আবার আসবো। কালকে আমরা আর দিদিরা আসবো, সৌম্য আর রাজুদাও আসবে, ছেলেদের নিয়ে আসবো আমরা। দুপুরে সবাই এখানে খাবো। টুনিকে বলে রেখো একটু কচি পাঠা ঝোল করে রাখতে। কাল দুপুরে সবাই এখানে খাবো, আর কাল একদম না যাবার বাহানা কিছু দেবে না। রাজুদা থাকবে, সৌম্য থাকবে, সবাই মিলে যাওয়ার আলোচনা হবে। কালকে একটা সেলিব্রেশনের মুড থাকবে, সেটা কিন্তু নষ্ট করো না মা। যাওয়ার সময় কিছুটা যেন ধমকি দিয়ে গেল বৃন্দা। বৃন্দা চলে যাওয়ার পর টুনি এসে বসলো পায়ের কাছে। এই বাড়িতে রান্না বান্না, বাসন মাজা, ঘর মোছা সব কাজ টুনি করে। তমালিকার সঙ্গে ছায়া সঙ্গী হয়ে থাকে। ভাস্কর যখন বেঁচে ছিল তখন সন্ধেবেলা টুনি চলে যেত। ভাস্কর মারা যাবার পর টুনির এই বাড়িতে পাকাপাকি থাকার ব্যবস্থা করেছে তমালিকা। পায়ের কাছে টুনি বসে আছে। তমালিকা এবার বলল, শুনতে পেলি তো সব? আগামীকাল 2 জামাই, 2 নাতি আর 2 মেয়ে আসবে, কচি পাঠার ঝোল রান্না করতে হবে। বৃন্দা ছেলের বয়স 10, তমালিকার বড় মেয়ে রাইমার ছেলের বয়স 17। টুনি বলল, তুমি যাতে জলপাইগুড়ি যাও সেই জন্যই তোমাকে রাজি করাতে সবাই মিলে আসছে। তোমার ব্যাগ কি গুছিয়ে দেব দিদা? তমালিকার একবর্ণ যাওয়ার ইচ্ছে নেই জলপাইগুড়ি। কলকাতার বৃন্দার শ্বশুরবাড়ির লোক, রাইমার শ্বশুরবাড়ির লোক এবং তাদের বন্ধু বান্ধব অনেকটা পিকনিকের মতন সবাই মিলে বেড়াতে যাওয়া, এই যাওয়ায় তমালিকার কোনো আনন্দ নেই। কিন্তু এখন মনে হচ্ছে তার ইচ্ছের দাম কারোর কাছে নেই। কেন ইচ্ছে নেই এটা কেউ মাথায় ঘামালো না। এখন আর এটা নিয়ে হাজারো তর্ক করে লাভ নেই। টুনি আবারও বলল, আমি তাহলে কদিনের জন্য বাড়িতে চলে যাব? কি গো দিদা, এই বাড়ি কি ফাঁকা থাকবে, নাকি আমি এই ফাঁকা ফ্ল্যাটেই থাকবো? হঠাৎই তমালিকা বলল, সারা জীবন নিজের মর্জিতে চলেছি, নিজের ইচ্ছের মালিক ছিলাম আমি। আমার স্বামী কোনোদিন আমার ইচ্ছেতে বাধা দেয়নি। এখন দেখ মেয়েদের কাছে শেষ বয়সটা কেমন অনিচ্ছাকে গ্রহণ করছি। তমালিকার কথা বুঝতে একটু সময় নিল টুনি, তারপর বলল, না যেতে চাইলে বলে দাও, যাব না। তমালিকা বলল, যাব না বলাতে দেখলি না কেমন রেগে যাচ্ছে সব। কালকেও যদি বলি যাব না, তাহলে মেয়েদের বিশাল ঝগড়া শুরু হয়ে যাবে এখানেই। কি দরকার? টুনি বলল, আমার যেটা ইচ্ছা হয় না আমি তো সেটা করি না। হাজার লোক বললেও আমি সেটা করব না, মরে গেলেও করব না। হ্যাঁ, তবে আমি দেখে নিই কারোর ক্ষতি করছি কিনা। মানুষের ক্ষতি করি না আমি, বলো দিদা? তমালিকা বলল, এতে করে মানুষের সঙ্গে তোর তর্ক বিতর্ক হয় না? একটু চিন্তা করে নিয়ে কিছু ভেবে নিল টুনি, তারপর বলল, সব সময় ঝগড়া হয় না, আর ঝগড়া হলেও পরের দিন আমি ঠিক কায়দা করে ভাব করে নিই, জোর করে কথা বলি, কিন্তু তাদের কথা মতো চলি না। তমালিকা বলল, ওরে বাবা, তুই তো বেশ বুদ্ধিমতী এবং আত্মবিশ্বাসী। তমালিকা প্রশংসায় কোনো অভিব্যক্তি না দিয়ে টুনি বলল, একটা কথা বলবো দিদা, ছোট মুখে বড় কথা ভাববে না তো? টুনির বয়স 24, অবিবাহিত, বাড়িতে মা আর ভাইয়ের সঙ্গে থাকে। ক্লাস 9-এর অ্যানুয়াল পরীক্ষায় ফেল করে আর পড়াশোনা করেনি। লোকের বাড়িতে গিয়ে রান্নার কাজও করে মাঝে মাঝে।
টুনিকে পছন্দ করে তমালিকা। টুনির দিকে তাকিয়ে এবার তমালিকা বলল, বল কি বলবি। মুরব্বীদের মতো গাম্ভীর্য এনে টুনি বলতে শুরু করলো, ধরো তুমি জলপাইগুড়ি যাবে না, আবার তুমি ঝগড়া করতেও চাইছো না, তাহলে তুমি কি করবে? তোমার বড় মেয়েকে ছোট মেয়েকে মিষ্টি করে হেসে বলবে আমি যাব না রে লক্ষ্মী মনা, ব্যাপারটা বোঝ। দেখো তোমাকে তো আর টানতে টানতে হ্যাচড়াতে হ্যাচড়াতে নিতে পারবে না কেউ। তাহলে শোনো, নিজের পার্সোনালিটি নিয়ে বিন্দাস থাকো। তমালিকা ঠিক মনে হলো তার সামনে কোনো দিদিমণি বসে আছে এবং একটা কঠিন বিষয়কে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে, এবং তমালিকা বুঝে যাচ্ছে ধীরে ধীরে। পরের দিন মেয়েরা এলো এবং যথারীতি সাহস নিয়ে নতুন দিদিমণির দেওয়ায় নতুন শিক্ষা কাজে লাগালো তমালিকা। সারাদিন মেয়েদের সঙ্গে সুন্দর করে সময় কাটালো। মেয়েরা যাওয়া নিয়ে আলোচনা করলো, টিকিট নিয়ে আলোচনা করলো, ড্রেস, পোশাক, গিফট সব কিছু নিয়ে আলোচনা হলো। হেসে হেসে তাদের সব আলোচনা শুনলো তমালিকা। এই আলোচনায় কেউ তাকে কিচ্ছু জিজ্ঞেস করেনি, তাই কিছু বলারও প্রয়োজন হয়নি। সুন্দর করে কচি পাঁঠার ঝোল রান্না করলো টুনি। বৃন্দা তমালিকাকে একবারও জিজ্ঞেস না করেই একজোড়া হীরের দুল কিনে নিয়ে এলো বৃন্দা। বিনা বাক্য ব্যয়ে তমালিকা অনলাইনে তাকে পেমেন্টও করে দিল সঙ্গে সঙ্গে, কারণ জিনিস কেনা হয়ে যাবার পরে সেটা নিয়ে কথা বলাটা বাজে জিনিস। মোটের ওপর সারাটা দিন খুব ভালোই কাটলো সকলের। সন্ধেবেলা সবাই যখন চলে যাবে যে যার বাড়িতে, তখন বৃন্দাকে ডেকে মিষ্টি করে হেসে তমালিকা বলল, শোন, সকলের সামনে বলতে পারলাম না, আসলে ব্যাপারটা হলো ওই সময় আমার একটা টিকিট কাটা হয়ে আছে, একটা ট্রাভেল এজেন্সির সঙ্গে একটু নৈনিতাল বেড়াতে যাব। কাল তুই অত রেগে গেলি, তোকে বলবো বলবো করেও বলা হলো না। টিকিটটা ক্যান্সেল করার ইচ্ছা নেই আমার, আমি সত্যি যেতে পারবো না জলপাইগুড়ি। আর সব সময় তো রাগ করিস না, তোদেরও তো বয়স হচ্ছে, রাগ এত ভালো না শরীরের জন্য। মেয়ের দিকে তাকিয়ে কথাগুলো বলে মনে মনে ঈশ্বরের উদ্দেশ্যে তমালিকা বলল, যুদ্ধ এবং ভালোবাসায় দুটো ক্ষেত্রে মিথ্যাচার অপরাধ নয়। সংসার একটা যুদ্ধক্ষেত্র, আর ছেলেমেয়েরা তো অবশ্যই ভালোবাসা। তবে নৈনিতালে টিকিট কেটে নিতে হবে, টুনিকে সঙ্গে নিয়ে বেরিয়ে আসবে কদিন, তাহলেই ম্যানেজ হবে সব। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।